কর্ণফুলী সরকারি কলেজের বিএ বিএসএস স্নাতক প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনোয়ারা বেগম, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের আরও একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের অনলাইন ক্লাসে ম্যাডাম তোমাদের পাঠ্য বই সমাজবিজ্ঞান পরিচিতি অর্থাৎ প্রারম্ভিক সমাজবিজ্ঞান প্রথম পত্রে চতুর্থ অধ্যায় থেকে পাঠদান করব। গত ক্লাসগুলোতে আমরা যা পড়েছিলাম তা তোমাদের মনে আছে নিশ্চয়ই। তারপরেও ম্যাডাম তোমাদের সুবিধার্থে আরেকবার বিষয়টি মনে করিয়ে দিচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে সংস্কৃতি পড়েছিলাম, সভ্যতা, এবং এই দুটোর মধ্যে পার্থক্য, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য পড়েছিলাম। উপসংস্কৃতি পড়েছিলাম, সংস্কৃতির অসম অগ্রগতি, অর্থাৎ তৃতীয় অধ্যায় পুরোটাই। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ কাঠামো, অর্থাৎ সমাজ কাঠামোর ধারণা বা সংজ্ঞা। এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি সমাজ কাঠামো কি, অর্থাৎ সমাজ কাঠামো সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানীরা কি বলছেন। আমরা যদি এভাবে বলি, সামাজিক কাঠামো সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এর মাধ্যমে সমাজের মানুষের সাথে মানুষের যে জটিল সম্পর্ক জাল ও সমাজের বিভিন্ন অংশের যে বিন্যাস তা অনুধাবন করা যায়। অর্থাৎ প্রত্যেকটি জিনিসেরই কিন্তু একটি কাঠামো থাকে, যার উপরে ভিত্তি করে কি হয় ওই বিষয়টি টিকে থাকে। ঠিক তেমনিভাবে সমাজেরও একটি কাঠামো রয়েছে, যা গঠিত হয় সমাজস্থ কিছু উপাদানের সমন্বয়। আচ্ছা, এবার আসো সমাজ কাঠামো পদ্ধতি সর্বপ্রথম কে ব্যবহার করেন তার নাম সম্পর্কে আমরা একটু জানি, তার নামটি আমরা জানি। সমাজ কাঠামো পদ্ধতি প্রথম ব্যবহার করেন দা টকভিল 1835 সালে। অপরদিকে দেখো, সমাজবিজ্ঞানে এই প্রত্যয়টি প্রথম অবতারণা করেন সমাজবিজ্ঞানের অন্যতম পথিকৃত হারবার্ট স্পেন্সার। কত সালে? 1820 থেকে 1903 সালে। আবার দেখো, পরবর্তীকালে স্পেন্সারকে অনুসরণ করে ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম এবং ব্রিটিশ নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন সমাজ কাঠামো নিয়ে ব্যাপকতর আলোচনা করেন এবং প্রত্যয়টিকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এখন আসো আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সমাজ কাঠামো সম্পর্কে কি বলেছেন তা জানার চেষ্টা করি। আচ্ছা, এখন আসো এই যে সমাজ কাঠামো শব্দটি কোন শব্দ থেকে এসছে তা আমরা একটু জানি। স্ট্রাকচার শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটার্স থেকে এসেছে, যার অভিধানিক অর্থ হল গঠন করা বা তৈরি করা। কার্ল ম্যানহাইম সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামোকে স্ট্রাকচার অফ অ্যাকশন বা কার্মিক গঠন বলে বর্ণনা করেছেন। অর্থাৎ কার্ল ম্যানহাইম সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামোকে কি বলেছেন? স্ট্রাকচার অফ অ্যাকশন বা কার্মিক গঠন বলে বর্ণনা করেছেন। অর্থাৎ তিনি উল্লেখ করেন যে কার্মিক সংযোজনের কারণে সামাজিক গোষ্ঠীগুলো তাদের কর্মসূচি সম্পাদনে পরস্পরের সাথে কি থাকে? জড়িত থাকে। বস্তুত তিনি যা বলতে চান তা হলো প্রতিটি সংগঠনই এক একটি অ্যাকশন স্ট্রাকচার বা কার্মিক সংস্থা। এর সাথে একটি গোষ্ঠী জড়িত এবং এর সদস্যরা প্রত্যেকের সাথে কর্মসূত্রে আবদ্ধ। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন অ্যাকশন স্ট্রাকচার বা কার্মিক সংস্থা এর সাথে কি হয়, একটি গোষ্ঠী, মানে এককভাবে কেউ কিন্তু সেখানে থাকে না, সেখানে উনি বোঝাতে চেয়েছেন যে গোষ্ঠী জড়িত।
এবং এদের সদস্যরা, সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যরা প্রত্যেকের সাথে কাজের কারণে অর্থাৎ কর্মসূত্রে আবদ্ধ, অর্থাৎ কাজ করার কারণে কিংবা ভাবের আদান প্রদানের কারণেই একজন একজনের সাথে কর্মসূত্রে আবদ্ধ থাকেন। এই বিষয়টাই বলেছেন কে? কার্ল ম্যানহাইম। কেমন? কার্ল ম্যানহাইম এই বিষয়টি অর্থাৎ স্ট্রাকচার সম্পর্কে বলেছেন। অপরদিকে দেখো, সামাজিক নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন কি বলছেন? রেডক্লিফ ব্রাউন তার অন সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে উল্লেখ করেছেন, যে ব্যক্তির পারস্পরিক সামাজিক সম্পর্ক, অর্থাৎ ব্যক্তির পারস্পরিক যে সামাজিক সম্পর্ক সমাজ কাঠামোর একটি অংশ। বস্তুত যাকে আমরা সমাজ কাঠামো বলে থাকি তা হচ্ছে একটি বিশেষ সময়ে বিশেষ ব্যক্তির সম্পর্ক, অর্থাৎ ব্যক্তির পারস্পরিক সামাজিক সম্পর্কটাই কিন্তু সমাজ কাঠামোর একটি অংশ। বস্তুতপক্ষে যাকে আমরা, রেডক্লিফ ব্রাউন বলছেন, যাকে আমরা সমাজ কাঠামো বলে থাকি তা হচ্ছে একটি বিশেষ সময়ে বিশেষ ব্যক্তির সম্পর্ক, অর্থাৎ এক একটা সময়ে এক এক ধরনের সম্পর্ক বিরাজ করে সমাজ ব্যবস্থায়। আবার দেখো, এখানে আমরা মরিস জিন্সবার্গ এর সংজ্ঞায় দেখতে পাই, সমাজ কাঠামো হচ্ছে কতগুলি প্রধান দল বা প্রতিষ্ঠানের কি জটিল সম্পর্ক, অর্থাৎ মানুষের সাথে মানুষের সম্পর্কের কারণেই কিন্তু তোমার সমাজ গঠিত হয়। অর্থাৎ সমাজ কাঠামো হচ্ছে কতগুলি প্রধান দল বা প্রতিষ্ঠানের জটিল সম্পর্ক, যার দ্বারা কি হয়? সমাজ গঠিত হয়ে থাকে। আবার দেখো, আমরা সমাজবিজ্ঞানে ম্যাকাইভার ও পেসের মতে দেখতে পাই, সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেস বলছেন, তার সোসাইটি গ্রন্থে উল্লেখ করেছেন, সমাজ কাঠামো হলো সমাজস্থ ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক স্বার্থ ও মনোভাবের সাথে সম্পর্কযুক্ত ভূমিকার এক অনন্য রূপ। অর্থাৎ মানুষের সমাজ কাঠামো হচ্ছে সমাজস্থ ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ এবং মনোভাবের সাথে সম্পর্কযুক্ত ভূমিকার এক অনন্য রূপ, অর্থাৎ স্বার্থ এবং তার মনের আবেগ দুটোটা মিলিয়েই কিন্তু সম্পর্কযুক্ত ভূমিকার একটা রূপ প্রকাশ পায় তোমার সামাজিক কাঠামোর মধ্যে। আবার অনেকে সমাজ কাঠামোকে বিশ্লেষণ করেছেন ব্যক্তির সামাজিক দায়িত্বের মধ্যে। আবার কিন্তু অনেকেই সমাজ কাঠামোকে বিশ্লেষণ করেছেন ব্যক্তির কিসের মধ্যে? সামাজিক দায়িত্বের মধ্যে। আবার দেখো, আরকে মাটনের মতে সমাজের মূল এককগুলো হলো পরিবার, দল বা গোষ্ঠী ও জাতি সব মিলে সমাজ গঠিত হয়। অর্থাৎ আরকে মাটন বলছেন সমাজের মূল এককগুলো যথা পরিবার, দল বা গোষ্ঠী ও জাতি সব মিলে সমাজ গঠিত হয়। এগুলো হলো সমাজ কাঠামোর অঙ্গ, যার সমন্বয়ে সমাজ গঠিত। আচ্ছা, এখন দেখো, এই যে তোমার সামাজিক বিজ্ঞানে, আমরা সামাজিক বিজ্ঞানের অভিধানে এ ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সে সমাজ কাঠামোর সংজ্ঞা এভাবে দেওয়া হয়, যেমন দেখো, সে অর্থে স্পেন্সার এবং অনেক সমাজবিজ্ঞানীরা প্রত্যয়টি ব্যবহার করেছেন, যে অর্থে সামাজিক কাঠামো বলতে বোঝায় বিশেষ এবং পরস্পর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর কম বেশি বৈশিষ্ট্যপূর্ণ বিন্যাস, অর্থাৎ অবস্থান এবং কর্মকাণ্ড বা কর্মকদের বিন্যাস যা প্রতিষ্ঠানগুলোতে থাকে, এর সবগুলো বিশেষ চাহিদা এবং ক্ষমতা সম্পন্ন মানব গোষ্ঠী হিসাবে প্রাকৃতিকভাবে বিকাশ লাভ করেছে, পরস্পরের সাথে মিথস্ক্রিয়া করেছে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে। কি করেছে? ক্ষমতা সম্পন্ন মানব গোষ্ঠী হিসেবে প্রাকৃতিকভাবে কিন্তু বিকাশ লাভও করেছে, পরস্পরের সাথে মিথস্ক্রিয়া অর্থাৎ ভাবের আদান প্রদান করেছে এবং পরিবেশের সাথে
শেষে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে। এখন দেখো, এই সংজ্ঞাগুলো থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে সমাজ কাঠামো হচ্ছে মানুষ গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, অর্থাৎ মানব গোষ্ঠী কি করে, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। আমরা এখানে দেখতে পাই এই সংজ্ঞাগুলোর আলোকে যে সামাজিক কাঠামো মানব গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই গড়ে ওঠে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই মানব গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক ভিন্ন হয়, তার কারণ তাদের চাহিদা ও সক্ষমতা ভিন্ন থাকে। মানব গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক ভিন্ন হয় কারণ হচ্ছে তার কারণ তাদের চাহিদা এবং সক্ষমতা ভিন্ন থাকে এবং তারা পরস্পরের সাথে এবং পরিবেশের সাথে ভিন্ন ভিন্নভাবে মিথস্ক্রিয়া করে, অর্থাৎ যার যার স্ট্যাটাস অনুযায়ী তার তার চাহিদা ভিন্ন থাকে এবং সাথে সক্ষমতাটাও কাজ করে। তারপরে দেখো আমরা যেটা দেখতে পাই এই সংজ্ঞাগুলোর আলোকে, সেটা হচ্ছে সামাজিক কাঠামোর ধারণার মধ্যে অন্তর্ভুক্ত অবস্থান এবং ভূমিকা। অর্থাৎ সামাজিক কাঠামোর ধারণার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই তার স্ট্যাটাস এবং ভূমিকা। আচ্ছা, এখন দেখো আমরা আবার দেখো মার্কিন সমাজবিজ্ঞানী হ্যারি এম জনসনের মতে সামাজিক কাঠামো 4টি স্তর রয়েছে। কে? মার্কিন সমাজবিজ্ঞানী হ্যারি এম জনসন মনে করেন সামাজিক কাঠামোর কয়টা স্তর রয়েছে? 4টা স্তর রয়েছে। 4টা স্তরের মধ্যে আমরা কি দেখতে পাই? মূল্যবোধ। আচ্ছা, এই মূল্যবোধটা কি করে সমাজে, এটা আমরা একটু বিশ্লেষণ করি। দেখো, মূল্যবোধ তুলে ধরে সমাজের কাঙ্ক্ষিত আদর্শ। গণতান্ত্রিক আদর্শ মূল্যবোধের একটি উদাহরণ। কেমন? মানুষের ভিতরে মূল্যবোধ যদি না থাকে তাহলে সেখানে মানুষের কিন্তু মূল্যবোধ থাকতে হবে। মূল্যবোধ যদি না থাকে তাহলে কিন্তু মানুষের আদর্শগত কোনো বিষয় আমরা তুলে ধরতে পারবো না। মূল্যবোধ তুলে ধরে কি? সমাজের কাঙ্ক্ষিত আদর্শ, মানে আমার সমাজটা কিরকম সেটা আমার মূল্যবোধ দেখেই কিন্তু বোঝা যাবে। তাহলে গণতান্ত্রিক আদর্শ মূল্যবোধের একটি উদাহরণ। তারপরে দেখো প্রাতিষ্ঠানিক ছক। প্রাতিষ্ঠানিক ছক বলতে কি বুঝিয়েছেন হ্যারি এম জনসন? জ্ঞাতি, দায়িত্ব, সম্পত্তি কর্তৃক প্রাতিষ্ঠানিক ছকের উদাহরণ। অর্থাৎ জ্ঞাতি, দায়িত্ব, জ্ঞাতি বলতে আমরা জানি জ্ঞাতি গোষ্ঠী, যে জ্ঞাতি, দায়িত্ব, সম্পত্তি, অর্থাৎ অধিকার এবং দায় দায়িত্ব, যেটাকে বোঝায় অধিকার এবং দায় দায়িত্ব কর্তৃক প্রাতিষ্ঠানিক ছকের উদাহরণ। আচ্ছা, আবার দেখো গোষ্ঠী বলতে এখানে তিনি কি বুঝিয়েছেন? দেখো, গোষ্ঠী বলতে এখানে পরিবার, বিদ্যালয়, রাজনৈতিক দল প্রভৃতি গোষ্ঠীর উদাহরণ। গোষ্ঠী বলতে একক কোনো বিষয় বোঝায় নাই, এখানে তিনি বুঝিয়েছেন পরিবার, বিদ্যালয়, রাজনৈতিক দল প্রভৃতি গোষ্ঠীর উদাহরণ। আবার দেখো অবস্থান এবং ভূমিকা। এটা বলতে তিনি কি বুঝিয়েছেন? অবস্থানের উদাহরণ হচ্ছে মা বাবা, শিক্ষক, ছাত্রছাত্রী প্রভৃতি। কেমন? সাম্প্রতিক সমাজবিজ্ঞানে এই শ্রেণীকরণ গৃহীত না হলেও গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং অবস্থান ও ভূমিকার সমন্বয়ে গঠিত সামাজিক কাঠামো রূপটি ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ সমাজবিজ্ঞানে এই শ্রেণীকরণ গৃহীত না হলেও গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং অবস্থান ও ভূমিকা সমন্বয়ে গঠিত সামাজিক কাঠামো রূপটি কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এই গেল তোমার মার্কিন সমাজবিজ্ঞানী হ্যারি এম জনসনের মতে সামাজিক কাঠামোর 4টি স্তরের বিশ্লেষণ। এখন আসো সামাজিক কাঠামোর প্রকৃতিটা কি সেটা আমরা একটু জানি। সামাজিক কাঠামোর ভিত্তি হচ্ছে আমরা আগেই বলেছি সামাজিক কাঠামোর ভিত্তিটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, অর্থাৎ মানুষের সাথে মানুষের ভাবের আদান প্রদান। এখানে দেখো কম বেশি স্থায়ী সামাজিক মিথস্ক্রিয়ার ফলে সামাজিক গোষ্ঠীর কি হয়? সৃষ্টি হয়। যেমন সামাজিক গোষ্ঠী সৃষ্টি হয় যেমন প্রতিবেশী বর্গ, যেমন ধরো খেলার সঙ্গী, ফুটবল টিম। তারপর সৃষ্টি হয় প্রতিষ্ঠানের পরিবার, বিদ্যালয়,
ধর্ম, রাজনৈতিক দল, আমলাতন্ত্র প্রভৃতির। কেমন? তারপরে দেখো গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানের মধ্যে থাকে ব্যক্তির বিভিন্ন অবস্থান, অর্থাৎ গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানের মধ্যেই কিন্তু ব্যক্তির বিভিন্ন অবস্থান থাকে, অর্থাৎ স্ট্যাটাস এবং ভূমিকা বা রোল। অর্থাৎ এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু মানুষের যে বহিঃপ্রকাশ, অর্থাৎ তার স্ট্যাটাসটা কি, সে কিসে কাজ করে অথবা তার পজিশনটা কি, সেই জিনিসটা কিন্তু এই প্রতিষ্ঠানের মধ্যেই ব্যক্তির ভূমিকা এবং রোলটা নিহিত থাকে। এই বিষয়টাই বুঝাতে চেয়েছেন প্রকৃতির মধ্যে। এখানে দেখো স্ট্যাটাস বলতে কি বুঝিয়েছেন, অবস্থান। ইট দিয়ে যেমন বাড়ি তৈরি করা হয়, তেমনি অবস্থান দিয়ে সামাজিক কাঠামো গড়ে ওঠে। অবস্থান কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে অর্পিত আর একটা হচ্ছে অর্জিত। অবস্থানটা কিরকম হয়? দুই রকমের, একটা হচ্ছে অর্পিত আর একটা হচ্ছে অর্জিত। অর্পিত অবস্থান জৈবিকভাবে বা জন্মসূত্রে ব্যক্তির উপরে আরোপিত হয়। এটা আমরা জানি, অর্পিত অবস্থানটা কি হয়? জৈবিকভাবে বা জন্মসূত্রে ব্যক্তির উপরে আরোপিত হয় এবং ব্যক্তির পক্ষে তা বদল করা, রদবদল করা কিন্তু সম্ভব নয়। যেমন ধরো নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, ব্রাহ্মণ, হরিজন প্রভৃতি কিন্তু আরোপিত অবস্থানের উদাহরণ। আবার দেখো অন্যদিকে অর্জিত অবস্থান হচ্ছে যা কোনো ব্যক্তি নিজের ক্ষমতা এবং দক্ষতার মাধ্যমে অর্জন করে। অর্থাৎ অর্জিত অবস্থানটা হচ্ছে যা কোনো ব্যক্তি নিজের ক্ষমতা ও দক্ষতার মাধ্যমে অর্জন করে। এর উদাহরণ যেমন আমরা বলতে পারি কলেজের অধ্যাপক, কলেজের প্রিন্সিপাল, হাইকোর্টের বিচারপতি প্রভৃতি। আবার দেখো রোলটা বলতে ভূমিকা। এই যে রোল, এটা বলতে কি বুঝিয়েছে? অবস্থানের সাথে সামাজিকভাবে চিহ্নিত যে সমস্ত অধিকার এবং দায়িত্ব যুক্ত থাকে তাকে ভূমিকা বলা হয়। অর্থাৎ অবস্থানের সাথে সামাজিকভাবে চিহ্নিত যে সমস্ত অধিকার এবং দায়িত্ব যুক্ত থাকে তাকে কি বলা? তাকে ভূমিকা বলা হয়। যেমন দেখো সমাজে ব্যক্তি প্রায় সব কাজই ভূমিকার পরিসরে ঘটে থাকে। অর্থাৎ কার কি ভূমিকা সেই পরিসরেই কিন্তু তার কাজের ভূমিকা পরিসরে ঘটে থাকে। একই ব্যক্তির অজস্র অবস্থান ও ভূমিকা থাকে। একই ব্যক্তির একটা অবস্থানও থাকতে পারে, আবার একই ব্যক্তির অজস্র অবস্থান ও ভূমিকাও থাকতে পারে। এই হলো তোমার ভূমিকা। আবার দেখো সামাজিক প্রতিষ্ঠান, সোশ্যাল যে ইনস্টিটিউশনটা, সেখানে আমরা কি দেখতে পাই? সমাজে মানুষের অধিকাংশ কাজ 5 ভাগে বিভক্ত। অর্থাৎ এগুলো আমরা প্রতিষ্ঠান বলে থাকি। মার্কিন সমাজবিজ্ঞানী নীল স্মেল স্যারের মতে কিছু সামাজিক প্রয়োজন পূরণের জন্য তৈরি ভূমিকা অবস্থানের গুচ্ছ হচ্ছে প্রতিষ্ঠান। অর্থাৎ স্মেল স্যারের মতে সমাজবিজ্ঞানী কিছু সামাজিক প্রয়োজন পূরণের জন্য ও সমাজের আমরা প্রয়োজনের জন্যই তো আসলে সামাজিক প্রতিষ্ঠানগুলো তৈরি করে থাকি, তাই না? যেমন ধরো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা কেন তৈরি করেছি? এখানে শিক্ষাদানের জন্য। অর্থাৎ কিছু সামাজিক প্রয়োজন পূরণের জন্যই তৈরি ভূমিকা অবস্থানের গুচ্ছই হচ্ছে প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা দেখো কি পেলাম, সামাজিক কাঠামোর প্রকৃতির মধ্যে আমরা কি পেলাম? প্রথমত পেলাম হচ্ছে মিথস্ক্রিয়া, তারপরে পেলাম হচ্ছে এই মিথস্ক্রিয়ার মধ্যে আমরা কি পেলাম? তোমার অবস্থান অর্থাৎ স্ট্যাটাস, তারপরে পেলাম আমরা কি? ভূমিকা, তারপরে পেলাম আমরা আবার চলে আসলাম সামাজিক প্রতিষ্ঠান। আচ্ছা, এখন দেখো এই যে বিষয়গুলো আমরা এখন কি জানলাম? আমরা সমাজ কাঠামো, অর্থাৎ সমাজ কাঠামো বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এই সমাজ কাঠামোর বিষয়টা জানতে গিয়ে আমরা সারাংশে যা জানবো সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে সমাজ কাঠামো মানুষের সাথে মানুষের জটিল সম্পর্কের জাল ও সমাজের বিভিন্ন অংশের বিন্যাসকে কি করে? নির্দেশ করে। অর্থাৎ নৃবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন ক্রিয়াবাদী দৃষ্টিকোণ থেকে সমাজের অংশগুলোর মধ্যে বিরাজমান সম্পর্ককে সামাজিক কাঠামো বলে অভিহিত করেছেন।
কেমন সামাজিক কাঠামো বলে অভিহিত করেছেন। অর্থাৎ সমাজ কাঠামোর ভিত্তি সামাজিক মিথস্ক্রিয়া, যা সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সৃষ্টি করে যেখানে থাকে ব্যক্তির বিভিন্ন অবস্থান ও ভূমিকা। অর্থাৎ সমাজ কাঠামোর ভিত্তি সামাজিক মিথস্ক্রিয়া, যা সামাজিক গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সৃষ্টি করে যেখানে থাকে ব্যক্তির বিভিন্ন অবস্থান ও ভূমিকা। সাম্প্রতিক সমাজবিজ্ঞানের গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং অবস্থান ও ভূমিকার সমন্বয়ে গঠিত সামাজিক কাঠামোর ধারণাটি আমরা ব্যাপকভাবে প্রচলিত দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই সমাজ কাঠামো বিষয়টি বুঝতে পেরেছ। তো আজকের মতো ম্যাডাম ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।